দেখছেন এটিএন নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যুর পর ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসকদের ওপর একদল যুবক হামলা করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের একটি কমপ্লিট শাটডাউন চলছে গতকাল থেকে, যেটা আমরা বলতে পারি গ্রেপ্তার, বিচার, নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে চিকিৎসকরা আসলে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন গতকাল থেকে। এবং এটা আজ 24 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে অভিযুক্ত যারা আছেন তাদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে। রাত 8টা পর্যন্ত এই সময় নির্ধারণ করা হয়েছে এবং পাশাপাশি দেশের সর্বস্তরের যে চিকিৎসকরা আছেন এবং হাসপাতালগুলো আছে তারা এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে, যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ রোগীরা। এবং সামগ্রিক এই পরিস্থিতি নিয়ে আজকে হ্যাপেনিং পয়েন্টে আমরা কথা বলবো আমাদের একজন অতিথির সঙ্গে। আজকে এই নিয়ে কথা বলার জন্য আমাদের হ্যাপেনিং পয়েন্টে অতিথি হিসেবে আছেন প্রফেসর ডক্টর মঞ্জুর মোর্শেদ, সিনিয়র কনসালটেন্ট, আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, শুরুতেই বলছিলাম যে চিকিৎসকদের এই যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে গতকাল থেকে এবং আজকে যেটা 24 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে, যদি বলি কেন বারবার এই ধর্মঘট? দেখুন, বারবার কেন সেটা আমি একটু পরে বলছি। এই ঘটনাটাকে নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে এখানে একজন রোগী মারা গেছে এবং রোগীর আত্মীয়দের মনে হয়েছে যে তাদের প্রতি আসলে তাদের রোগীর প্রতি চিকিৎসা ঠিকমতো করা হয়নি, অবহেলা হয়েছে। তো এই ক্ষেত্রে যে কোনো লোকই তো স্বাভাবিকভাবেই একটু ইমোশনালি চার্জড হবে। সে একটু চিন্তা করবে যে কেন এটা হলো, এখানে নিশ্চয়ই ডাক্তারদের অবহেলা আছে এবং উত্তেজিত হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। ঠিক একইভাবে আমরা যদি দেখি যে এই উত্তেজনাটার লিমিট এত বেড়ে গেছে যে এখানে একেবারে ডাক্তারদের উপর ফিজিক্যালি অ্যাসল্ট পর্যন্ত করেছে। এই দুটো দিক থেকেই একদিকে আমরা এগুলোকে জাস্টিফাই করতে পারি যে হ্যাঁ হবে আবেগপ্রবণ, আরেকদিকে বলতে পারি যে ডাক্তাররা যে আহত তাদের উপরে যে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে এটা ডেফিনেটলি অন্যায় করা হয়েছে এবং এটা কোনোভাবেই করা ঠিক না। সেই জন্য ডাক্তাররাও এটার উপরে নির্ভর করে যে কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচিতে যে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে সেটাকেও রাখতে হবে। আসলে দুদিকেই দেখেন যে আসলে বাড়াবাড়ি হচ্ছে। তো এটা কেন, এটা দিয়ে যদি আমরা একটু বিচার করি তাহলে আমরা বাকি যে বারবার হচ্ছে সেগুলো তো এ ধরনেরই কোনো না কোনো ঘটনা ঘটছে। তাহলে এখানে আসলে দোষটা কার? পেশেন্টদের আত্মীয় স্বজনদের নাকি ডাক্তারের? আমি বলবো যে আসলে এটা আমাদের পুরো সমাজবিদ যারা তাদেরকে একটু চিন্তা করতে হবে। সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষকেও চিন্তা করতে হবে ডাক্তারদেরকে কেন তাদের নিরাপত্তার জন্য কি কি স্পেসিফিক কাজ করতে হবে সেটা কেন বলে দিতে হবে। তাদের তো কথা একটাই, ডাক্তারদের, আমাকে নিরাপদ পরিবেশ দাও যাতে করে আমি আমার ডাক্তারিটা সুস্থভাবে করতে পারি। এখন এই নিরাপদ পরিবেশ কিভাবে দেবে সেটা তুমি চিন্তা করো। আমার পাশে একজন পুলিশ থাকতে হবে বা বিজিবি থাকতে হবে, এটা ডাক্তারদের আসলে চাওয়া নয়। এটা ডাক্তারদের চাওয়া নয়, চাইলেও এটা ঠিক হবে না। আসলে চাওয়া উচিত যেভাবে পারো আমার পরিবেশটাকে এমনভাবে করো যাতে করে আমি নিরাপদে আমার ডাক্তারিটা করতে পারি। একটা স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা চাওয়া হচ্ছে। অ্যাবসলিউটলি। আচ্ছা, জরুরি বিভাগের কথা আমরা বলছিলাম। জি স্যার, বলুন। এট দ্য সেম টাইম রোগীদের পক্ষ থেকে রোগী তো উত্তেজিত হবে, সেই জায়গায় রোগীর উত্তেজনাকে প্রশমন করার জন্য সে যে এইভাবে রেগে গিয়ে ওটিতে ঢুকে আক্রমণ করলো, এটা হসপিটাল কি করে অ্যালাউ করলো? হাসপাতালের মধ্যে সিস্টেমের মধ্যেই কিছু ফল্টস আছে নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই। তো এইটা তো ডাক্তাররা কেন মাথা ঘামাবে? এটা তো হসপিটাল কর্তৃপক্ষকেই দেখা উচিত যে আমার নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই ত্রুটি কেন আছে এবং এই ব্যাপারে দায়ী যারা 1, 2, 3, 4 এদেরকে পেনালাইজ করতে হবে। অথবা সিস্টেমগুলো কোথায়, কোন জায়গার কারণে আমার এই রুগীরা ওটি পর্যন্ত যে গিয়েছে এবং সেখানে গিয়ে
হামলা করেছে। একদমই তাই, আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে জরুরি বিভাগে ঢুকে আসলে চিকিৎসকের উপরে যে হামলাটা হয়েছে, যেটা এর আগে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি বা পেয়েছে ইতোমধ্যেই, সেগুলো থেকে বেশ কিন্তু গুরুতর দেখা যাচ্ছে, যার কারণে এরকম একটা কমপ্লিট শাটডাউনে যেতে আসলে চিকিৎসকরা বাধ্য হয়েছেন আমরা বলতেই পারি। সাম্প্রতিককালে আসলে নানাভাবেই স্বাস্থ্যসেবাকে বিভিন্নভাবে আসলে আমরা দেখতে পাচ্ছি যে অস্থিরতার পরিণত হয়েছে। এটা আমরা ভুল চিকিৎসা কেন্দ্র করেই হোক বা আমরা সাধারণ রোগী যারা আছে তাদের অসহিষ্ণুতাকে কেন্দ্র করেই হোক, আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আমাদের নৈতিক অবক্ষয়টা আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, আসলে জিনিসটা হচ্ছে কি, মানে আস্থার তো দারুণ সংকট সৃষ্টি হয়েছে। রোগী বিশ্বাস করে না যে ডাক্তার আসলে তাকে ঠিকমতো চিকিৎসা দিচ্ছে, ডাক্তার বিশ্বাস করে না যে তার নিরাপত্তাটা ঠিকমতো রক্ষিত হবে, সে সুন্দর মতো কাজটা করতে পারবে। তো এইটাকে দূর করার জন্য তো আসলে মানে বেশ সময় ধরে সমাজবিদদের কাজ করতে হবে। এটা কিন্তু ডাক্তারদের মূল কাজ না। আমাদের মানে সাপোর্ট সিস্টেমটা এমন হতে হবে যাতে করে ডাক্তার একটা নিরাপদ পরিবেশ পায়, যেটা আমি আগেই বলেছিলাম। তো এখানে আমরা দেখি যে আসলে ওখানে যে রোগী যখন উত্তেজিত হয়ে যায়, তাকে শান্ত করার জন্য সোশ্যাল সার্ভিস নামে হাসপাতালে একটা ডিপার্টমেন্ট থাকে, অথবা there are other people, মানে অন্যান্য লোকেরা থাকে যারা আসলে রোগীর আত্মীয় স্বজনের সঙ্গে কাউন্সেলিং করে এবং কাউন্সেলিং করে তাদেরকে বুঝিয়ে দেয়। কিন্তু এই জায়গাটা আমি শুধু মনে করি না যে এটা নিরাপত্তার স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আসলে লোকবল দরকার আপনি বলছেন। মানে লোককে এদিকে নিয়োগ দিতে হবে যাতে করে তারা আসলে সব দিকে এইসব দিকে খেয়াল করতে পারে। এখন দেখেন, আমাদের এই যে আস্থার সংকট, এটা তো একদিনের সৃষ্টি হয়নি, এটা অনেক দিন ধরেই ধীরে ধীরে সৃষ্টি হয়েছে। এই যে ধীরে ধীরে সৃষ্টি হলো স্যার, এটা আসলে কেন, এর মূল কারণটা আসলে কোথায় আস্থার সংকট সৃষ্টি হওয়ার পেছনে? এটা সৃষ্টি হওয়ার মূল কারণ কিন্তু মানে ওই যেটা সামাজিক একটা অবক্ষয়, এটা সব দিকেই তো হচ্ছে। আমাদের লোকদের এখন দেখেন সর্দি কাশি হলেও তারা মনে করে যে তাদেরকে বোধহয় প্রতিবেশী দেশে যেতে হবে, বাইরে কোনো দেশে যেতে হবে। এটা খুব দুর্ভাগ্যজনক। তো সেই জন্য আমাদেরকে আমাদের একদিকে ডাক্তারদেরকে তাদের ইফিসিয়েন্সি প্রমাণ করতে হবে যে না, আমরা আসলেই যথেষ্ট ক্যাপাবল। সাথে সাথে ডাক্তারদেরকে নিয়ে যে সমস্ত সাপোর্ট সিস্টেম কাজ করে তাদেরকেও এসব ব্যাপারে সজাগ দৃষ্টি দিতে হবে, যাতে করে লুপহোলসগুলো বের করে সেখানে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। স্যার, আমরা এই বিষয়ে আরও কথা বলবো আপনার সাথে, তবে তার আগে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে দর্শক একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা নিরাপদ স্বাস্থ্য সেবা নিয়ে আমাদের অতিথির সঙ্গে কথা বলছিলাম। স্যার, আমরা গতকালকে থেকে যে কমপ্লিট শাটডাউনের অবস্থাটা দেখতে পাচ্ছি, একটু যদি বলি যে অন্য যে কোনো পেশার তুলনায় কিন্তু এই পেশাটা অনেকটাই ব্যতিক্রম। এর কারণ হচ্ছে একটা মানুষের জীবন মৃত্যুর সম্পর্কটা এর সাথে বেশ ওতপ্রোতভাবে জড়িত, এবং চিকিৎসকদের উপর হামলা হলে অবশ্যই তারা আন্দোলন করবেন, বিচার চাইবেন রাষ্ট্রের কাছে। কিন্তু এই আন্দোলন বা ধর্মঘট সকল রোগীকে তার চিকিৎসা সেবা বা চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা আসলে কতটা যৌক্তিক, বা পুরো স্বাস্থ্য সেবাটাই আসলে স্থবির করে দেওয়া কতটা যৌক্তিক বলে আপনার মনে হয়? দেখুন, আপনার এই পয়েন্ট আসার আগে আপনি যে কথা দিয়ে শুরু করেছেন যে আন্দোলন করবে, এটাই তো স্বাভাবিক। ডাক্তারদের উপর অবিচার করা হলে বা এরকম হামলা হলে ডাক্তার আন্দোলন করবে, এটাই স্বাভাবিক। আসলে এটা স্বাভাবিক আমাদের দেশে আমরা করে নিয়েছি। আসলে এটা স্বাভাবিক হওয়ার কথা ছিল না। যদি এ ধরনের কোনো হামলা হয় তাহলে ইমিডিয়েটলি হাসপাতাল বা সেই চিকিৎসা কেন্দ্রের যে সুরক্ষা সিস্টেম বা যে নিরাপত্তা ব্যবস্থা,
সেটা সঙ্গে সঙ্গে এ ধরনের লোকদেরকে আইডেন্টিফাই করে তারা সেটাকে আলাদা করে নেবে। চিকিৎসার কাজে কোনো ধরনের যদি বাধা আসে সেটার জন্য ডাক্তারদেরকে কেন পথে নামতে হবে? আমরা ডাক্তাররা অবশ্যই যদি এই কথা চায় যে আমরা চিকিৎসার জন্য একটা পরিবেশ চাই, এটার মধ্যে তো দোষের কিছু না। কিন্তু মুশকিলটা হচ্ছে এই পরিবেশ চাওয়ার মধ্যে কিন্তু ডাক্তাররা সীমিত থাকছে না। তারা এরপরে কিভাবে এই সুরক্ষাটা দিতে হবে সেটাও আবার অনেক সময় একটু আগ বাড়িয়ে বলে দেয়। কারণ আমাদের আস্থা নাই ওই নিরাপত্তা যারা রক্ষা করে, যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের উপরে আমাদের মোটেও আস্থা নাই যে তারা আমাদেরকে আসলে সুরক্ষা দিতে পারবে। এটা তো ডাক্তারদের রাস্তায় আন্দোলন করার কথা ছিল না, এটা হসপিটালের বা স্বাস্থ্য কেন্দ্রেরই এটা দায়িত্ব হচ্ছে ডাক্তারের জন্য একটা নিরাপদ অবস্থার সৃষ্টি করা। সুতরাং সেটা হচ্ছে একটা। আর দ্বিতীয় জিনিস আপনি যেটা বলেছেন যে জনসাধারণের যে এইভাবেই ক্ষতি হচ্ছে, স্বাস্থ্যসেবাকে এইভাবে বিঘ্ন করে এইভাবে শাটডাউন করা, এটা কি যৌক্তিক? এটা মোটেও যৌক্তিক না। কারণ আমরা গতকাল থেকেই দেখাচ্ছি যে বয়স্ক রোগীরা যাচ্ছেন, অনেক ভয়ানক যে ইনজুরিও বলতে পারি আমরা, সেরকম রোগীও কিন্তু হাসপাতালে দৌড়ে যাচ্ছেন, কিন্তু তারা ন্যূনতম চিকিৎসা সেবা পাচ্ছেন না, ফিরে যাচ্ছেন, অনেকে সেখানে মৃত্যুবরণ করছেন। এটা খুবই অন্যায় হচ্ছে এবং এটার জন্য আমাদের সবারই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে আসলে এটা কি। কিন্তু আমি মনে করি যে এই জায়গাটায় ডাক্তারদেরকে এই জায়গাটায় নিয়ে আসার জন্য কি কি পরিস্থিতি আসলে ব্যাকগ্রাউন্ড মানে পেছন থেকে কাজ করেছে সেই ব্যাপারে কর্তৃপক্ষকে চিন্তা করতে হবে। আমি মোটেও এখানে ডাক্তারদেরকেও দায়ী করতে চাই না এবং আমি কখনো মনে করি না যে বিক্ষুব্ধ রোগীর আত্মীয় স্বজনরা দায়ী। এখানে অ্যাবসলিউটলি দায়ী হচ্ছে যে আমাদের যারা নিরাপত্তা রক্ষার দায়িত্ব আছে তারা। অতএব তাদেরকে সচেতন হতে হবে। আমাদের ডাক্তারদের উচিত ছিল, আমি মনে করি যে তাদের উচিত ছিল হসপিটালকে বলা ইউ মাস্ট এস্টাবলিশ দিস সিস্টেম। মানে তারা এখন কালকে আমাদের কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা অপরাধীদেরকে ধরবে, চিহ্নিত করবে। ইতিমধ্যে একজনকে ধরা হয়েছে গাইবান্ধা থেকে। হ্যাঁ, একজনকে ধরা হয়েছে, আরো ধরবে। কিন্তু মানে এটা আপাতত হয়তো এটাতে একটু কি বলা যায়, একটু প্রলেপ লাগাবে আর কি, যে আমরা কিছু করছি, কিন্তু এটা দিয়ে তো সমস্যার সমাধান হবে না। এগুলো স্থায়ী সমাধানের জন্য মানে কর্তৃপক্ষকে অবশ্যই চিন্তা করতে হবে। আচ্ছা স্যার, রোগীর যে ভোগান্তি দেখা যাচ্ছে তাতে চিকিৎসায় ধর্মঘটের কোনো বিকল্প ব্যবস্থা ভাবার সময় এসেছে কিনা আপনার কি মনে হয়? অ্যাবসলিউটলি। আমি প্রথম কথা হলো ধর্মঘটের পরিস্থিতিতে যেতে হবে কেন, আমি বলছি এটাই চিন্তা করতে হবে যে আসলে ওই যে আস্থার অভাব, মানে ডাক্তাররা কিছুতেই মনে করতে পারে না যে আসলে কর্তৃপক্ষ কিছু করবে। ধর্মঘটের মতো অবস্থা না গেলে ওরা কিছু প্রতিকার দেখতে পাচ্ছে না ডাক্তাররা, ফলে শেষ প্রতিকার হিসেবে এটা ধর্মঘটের কাছে যাচ্ছে। তো এই জায়গাটায় আমি যদি এই কথা বলি যে আলাপ আলোচনায় বসেন, এইসব কথায় কোনো কাজ হবে না। এখানে আসলে অত্যন্ত সুচিন্তিতভাবে কোনো কোনো জায়গায় অত্যন্ত কঠোর কাজ করতে হবে কর্তৃপক্ষকে, আর কোথাও কোথাও মানে বুঝতে হবে এই জিনিসটাকে আসলে উপলব্ধি করার একটা মানসিকতা কর্তৃপক্ষের থাকতে হবে, ডাক্তারদেরও থাকতে হবে। ডাক্তাররা হ্যাঁ, কিছু কিছু ডাক্তার স্বাভাবিকভাবেই তারা একটু বেশি উত্তেজিত হবে, কিন্তু ডাক্তারদের যে নেতৃবৃন্দরা আছে তাদেরকে তো এগুলো সিরিয়াসলি চিন্তা করতে হবে যে আসলে আমরা ধর্মঘটে না গিয়ে আসলে আমরা কিভাবে আমরা কর্তৃপক্ষকে কনভিন্স করতে পারি যে আমাদের জন্য নিরাপদ ব্যবস্থা করতে হবে। আমি এখানে একটা কথা বলি, খুব মানে প্রাসঙ্গিক হবে কিনা আমি জানি না, ইমার্জেন্সিতে ঢাকা মেডিকেলে নয়, শুধু অন্যান্য জায়গায়ও নিরাপত্তা, ডাক্তারদের নিরাপত্তা বা ডাক্তারদের সুরক্ষার জন্য একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে কিন্তু হাসপাতালের কিছু কিছু কর্মচারীরাই। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীদের কর্মচারীদের মধ্যে একটা সিন্ডিকেট হয়ে থাকে এবং কর্তৃপক্ষ এই ব্যাপারে যেন একদম নিশ্চুপ, নির্লিপ্ত। এই দিকটাতেও কর্তৃপক্ষকে এবং ডাক্তারদেরকে সচেতন বলতে হবে। অবশ্যই স্যার, কিন্তু যেখানে চিকিৎসকরা যে প্রতিষ্ঠানে আসলে এই চিকিৎসা সেবাটা দিচ্ছেন তারাও কি আসলে এইরকম দায় নিতে পারেন না যে তারা কর্তৃপক্ষের সঙ্গে বসে এই ব্যাপারে কথা বলবেন? ওখানেই তো সমস্যাটা, মানে আসলে এটা তো অবশ্যই উচিত, এটা হচ্ছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে যেমন এই ঘটনাটা ঘটলো, এটা একটু ডাই ডাউন হয়ে যাবে, মানুষ সব এটা ভুলে গিয়ে আরেকটা সমস্যা নিয়ে
আবার আমরা ব্যস্ত এখন হয়ে হয়তো যাবে। নিরাপত্তা ব্যবস্থার কথা বলছি, কিন্তু এর আগেও আমরা অনেকবার দেখেছি যে চিকিৎসকরা আসলে ধর্মঘট পালন করছেন এবং চিকিৎসা সেবা যেটা একদম শাটডাউনের মতো অবস্থা হয়ে যাচ্ছে, রাস্তায় বসে পড়ছেন, কিন্তু রোগীরা সর্বশেষ বেশ ভোগান্তি পোহাচ্ছেন। কিন্তু এই যে অবস্থা, একবার আমরা নিরাপত্তা ইস্যু সামনে আনছি, আরও একবার অন্য কোনো ইস্যু যদি আমরা সামনে আনি, এই যে লাগাতার যে ধর্মঘটের যে প্রতিক্রিয়াটা, সেটা স্থায়ীভাবে সমাধান করার কোনো প্রক্রিয়া আছে কি না? আছে তো বটেই, করতেই হবে, এইটা করতেই হবে। আমাদের দেশীয় রিসোর্সকে মানে চিন্তা করে বা আমাদের হাসপাতাল রিসোর্সকে নিয়ে এটা হসপিটাল কর্তৃপক্ষকেই চিন্তা করতে, এবং তারা দরকারে ডাক্তারদের সহযোগিতা নেবে। মানে এটা তো একটা মিউচুয়াল মানে ডায়ালগ সৃষ্টি হতে হবে। এটা আলাপ আলোচনার মাধ্যমেই আসলে এই সুরক্ষা ব্যবস্থা হোক, চিকিৎসার পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা হোক, এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, আমরা একটু আইনের কথা বলি, কারণ এর আগে আমরা অনেকগুলো আইন দেখেছি যেটা আসলে খুব একটা প্রতিফলন আমরা দেখতে পাইনি। কিন্তু ঢামেকের মতো জায়গায় যখন এক রাতে 3বার হাসপাতালে ঢুকে আসলে চিকিৎসকের উপর হামলার ঘটনা ঘটে, তখন প্রতিবাদ করাটা আমরা যেটুকু একটু আগেই বলেছিলাম যে অনেকটাই স্বাভাবিক। কিন্তু বছরের পর বছর ট্রেনিং ও ইন্টার্ন যে চিকিৎসকরা যে ভাতা পেয়ে আসছেন তা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন, এটা আমরা ইতিমধ্যেই শুনে এসেছি। এবং স্বাস্থ্য সুরক্ষার আইন প্রণয়নের যে দাবি আসলে চিকিৎসকদের ছিল, সেটা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই, আসলে আপনারা এই মুহূর্তে কি চাচ্ছেন? দেখুন, আসলে তো শিক্ষকদের ডাক্তারদের, চিকিৎসকদের সুরক্ষা, এটা তো একেবারেই বেসিক দাবি। এটা আসলে প্রত্যেক মানুষেরই যেমন দাবি। আমি যদি চিকিৎসক নাও হই, আমি যদি সাধারণ নাগরিক হই, আমি কি আমার সুরক্ষা চাইব না সরকারের কাছে, দেশের কাছে? তো সুতরাং চিকিৎসকরা যদি এটা চায়, আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি চাওয়া হচ্ছে। এটা করতে হবে। তবে এটার ব্যাপারে ফর্মুলা কি হবে, কারণ চিকিৎসকদের কর্মক্ষেত্রটা অন্যদের কর্মক্ষেত্রের চেয়ে ভিন্ন। এখানে নানা ধরনের যে স্পেশাল সিচুয়েশন, এটার ব্যাপারে কি ধরনের সুরক্ষা ব্যবস্থা করতে হবে, এটা নিয়ে তো আলোচনা করতে হবে। এবং এই নিয়েই তো যারা হসপিটাল ম্যানেজমেন্টে পড়াশোনা করেছে বা এইসব ব্যাপারে মানে বিশেষজ্ঞ হয়েছে, তাদের নেতৃত্বে ডাক্তারদেরকে নিয়ে, সাপোর্ট সার্ভিসের লোকদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে এই একটা স্থায়ী সমাধানের আউটলাইনটা ঠিক করা অত্যন্ত জরুরি প্রয়োজন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এটিএন নিউজকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আমরা পরিশেষে যদি বলতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল আসলে সংস্কার, যেটা এই মুহূর্তে যেটা কাজ চলমান রয়েছে, এবং আশা করাই যায় যে এই সংস্কারের সময়টা নিশ্চয়ই চিকিৎসকদের নিরাপত্তা এবং সার্বিক যে স্বাস্থ্যসেবা, সেদিকে নজর দেওয়া হবে এবং সংস্কার করা হবে। এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানে শেষ করছি। অন্য কোনো দিন আমরা অন্য কোনো আয়োজনে আবারও চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই নিশ্চয়ই এটিএন নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।